হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ। আমাদের আজকের গল্প মেঘের খামে অনুভূতি, পর্ব 49, 50 এবং শেষ। লেখিকা জেন আক্তার নিপা। আর সে নুপুরের গালে শব্দ করে চর মেরে বলল, তোমাকে জীবনের কাছে পাঠিয়েছিলাম ওই মেয়েকে জীবনের লাইফ থেকে বের করতে। তুমি কি করলে? উল্টো ওদের মিলিয়ে দিয়ে চলে আসলে। নূপুর আরশির হাত ধরে বাঁকিয়ে পিছনের দিকে চেপে ধরল। আরশি আহ বলে চিৎকার করলো। নূপুর ওর কানের কাছে গিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ভেবো না আমি অবলা নারী। তোমরা বাবা মেয়ে মিলে আমাকে যেভাবে নাচাবে আমি সেভাবেই নাচবো। মাঝখানে আমি তোমাদের ফাঁদে পড়ে গিয়েছিলাম, একটু দুর্বল হয়ে গিয়েছিলাম। তাই বলে এই না যে তুমি আমার গায়ে হাত তুলতে পারবে। আমাকেও তুমি চেনো না আরশি। দরকার পড়লে আমি তোমার এই হাত ভেঙে দিতেও পারি। নূপুর ছাড়ো, লাগছে আমার। লাগুক না, একটু কষ্ট পেয়ে দেখো। তুমি আমাকে জীবনের কাছে পাঠাওনি, আমি নিজেই ওর কাছে ফিরতে চেয়েছিলাম। কিন্তু আরশি নূপুরের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দাঁড়ালো। হাত ডলতে ডলতে নূপুরের দিকে তাকালো। জীবন আমাকে পাগলের মতো ভালোবাসতো। আমাকে ছাড়া ও এক মুহূর্তও থাকতে পারতো না। সেই জীবন আমাকে ফিরিয়ে দিয়েছে শুধুমাত্র স্পেয়ার জন্য। তোমাকে তো জীবন কখনো ভালোই বাসেনি। তাহলে তুমি কিভাবে ওর কাছে যাবে? স্পেয়ার সামনে জীবন আমাকে বেছে নেয়নি, তোমাকে নেবে সেটা তুমি ভাবো কীভাবে? জীবন এখন শুধু একজনকেই ভালোবাসে, আর সে হলো স্পেয়া। তুমি চাইলে কখনো জীবনকে পাবে না। তাই বলছি, ভালোই ভালোই ওদের থেকে দূরে সরে আসো। তুমি আমাকে ধমকি দিচ্ছ? না, শুধু বলে দিচ্ছি তুমি হাজার চেষ্টা করেও ওদের আলাদা করতে পারবে না। আমি তো আমার নিজের ভুলের জন্য জীবনকে হারিয়েছি, কিন্তু জীবন কোনোভাবেই স্পেয়াকে হারাবে না। কথাগুলো বলে নূপুর চলে গেল। ঠিক জায়গায় দাঁড়িয়ে আরশি পুষতে লাগলো, আমার গায়ে হাত দেওয়া না, এর সত্য আমি নেবই। তুই জীবনকে হারিয়েছিস, এখন তুই সব হারাবি, সব। তোকে দেখিয়ে দেবো এই আরশি কী করতে পারে। কলিং বেল বাজলে স্পেয়া ঘর থেকে বেরিয়ে এলো। তার জিনিসপত্র জীবনের রুমে নেওয়া হয়েছে কাল রাতে। স্পেয়া সেগুলোই গোছাচ্ছে। এই সময় কে এলো? উনি তো এখন এত তাড়াতাড়ি তো ফিরে আসার কথা না। স্পেয়া গিয়ে দরজা খুলে দিল। সাথে সাথে জীবন ভিতরে ঢুকে স্পেয়াকে জড়িয়ে ধরল। চোখের পলকে এমন কিছু হবে স্পেয়া ভাবেনি। সে ভয় পেয়ে গিয়ে বলল, আপনি এই সময় এত তাড়াতাড়ি ফিরে এলেন যে? বউয়ের কথা মনে পড়লে কি আর অফিসে থাকতে ভাল লাগে বলো? মশাই, কাজকর্ম বাদ দিয়ে বউ নিয়ে বসে থাকলে চলবে? শুধু চলবে কি, দৌড়াবে? আমার বাবা এত কিছু রেখে গেছে, তা শুধু আমি কেন, আমার ছেলে মেয়েরাও খেয়ে শেষ করতে পারবে না। আমার শ্বশুর আব্বা ওনার ছেলে নাতি নাতনিদের জন্য এত কিছু রেখে গেছেন, তাহলে আপনি আপনার ছেলে মেয়ে নাতি নাতনিদের জন্য রেখে যাবেন না? আগে তো ছেলে মেয়ে আসুন, তারপর না হয় নাতি নাতনির চিন্তা করব। এখন পর্যন্ত তো নিজের ছেলেপুলে এলো না, তুমি এখনই তাদের ছেলেপুলের চিন্তা করছো? স্পেয়ার লজ্জা পেয়ে মাথা নামিয়ে নিল। জীবন স্পেয়ার গালে পরপর কয়েকটা চুমু দিয়ে বলল, সারাদিন অফিসে বসে থাকলে ছেলেপুলে নাতি নাতনি আসবে কোত্থেকে বলো তো? তুমি কেমন বউ আমার? বরকে একটুও ভালোবাসো না। অন্য লোকের বউয়েরা কোথায় তাদের বরকে তাড়াতাড়ি বাসায় ফিরতে বলে, আর আমি তাড়াতাড়ি বাসায় ফিরে এলে তুমি জিজ্ঞেস করো এত তাড়াতাড়ি চলে এলেন কেন? রোমান্টিক বউ আমার। জীবন স্পেয়ার গলায় নেমে এলে স্পেয়ার তাকে সরিয়ে বলল, সরুন তো, অফিস থেকে ফিরে চেঞ্জ করতে হয় না আপনার? ইস, কি বিশ্রী গন্ধ আসছে শরীর থেকে। ছাড়ুন আমাকে, আগে গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ হয়ে আসুন, তারপর বউকে আদর করবেন। স্পেয়ার না কুচকে সে বলল। জীবন বলল, তবে রে, দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে। আমার সাথে মজা নেওয়া হচ্ছে না? জীবন স্পেয়ার দিকে এগোতে নিলে স্পেয়ার পিছিয়ে যেতে বলল, এই যে, একদম এগোবেন না, এখানেই দাঁড়ান, কাছে আসবেন না বলছি। জীবন হাসতে হাসতে বলল, না না না, একদম কাছে এগোবো না, আমি তো দাঁড়িয়ে আছি, এই দেখো দাঁড়িয়ে আছি তো। স্প্রিয়া দৌড় দিল। জীবন তার পিছনে দৌড়াতে দৌড়াতে বলল, কী গো বউ, দৌড়ে পালালে কেন? দাঁড়াও না। এই বউ, কোথায় যাবে তুমি? তোমাকে তো আজ এত সহজে ছাড়ছি না। তোমাকে আমি। স্প্রিয়া গিয়ে ঘরের দরজা দিল। জীবন দরজা ধাক্কা দিতে দিতে বলল, স্প্রিয়া, ভালো হবে না কিন্তু, একবার হাতের কাছে পেলে তখন কিন্তু আর ছাড়া পাবে না। রাতে দুজন একসাথে বসে খাওয়া শেষ করলো। টুকটাক কথা বলতে বলতে স্পেয়ার খাবার টেবিলে গুছিয়ে নিল। জীবন উঠে স্পেয়ার পিছন পিছন কিচেনে গেল। রুমে অনেকক্ষণ ধরে ফোন বাজছে। স্পেয়ার জীবনকে বলল, ফোন তুলছেন না কেন? কতক্ষণ ধরে রিং হচ্ছে? তুমি জানো স্পেয়ার, এই ফোন আমার সবচেয়ে বড় সত্য। যতবার তোমার কাছে গেলাম ততবার এই ফোন বাধা হয়ে দাঁড়িয়েছে। আমার তো ইচ্ছে করছে পৃথিবী থেকে ফোনের ব্যবহার তুলে দেই। সব সময় আমার রোমান্সের মোডে 13টা বাজায়। বুঝেছি, এবার গিয়ে ফোন ধরুন। জরুরি কল হয়তো, দেখছেন না বারবার কেটে যাওয়ার পরও কল করছে।
যাচ্ছি। ফোন তোলার ইচ্ছে না থাকলেও জীবনে যেতে হলো। রামিম ভাইয়া শালার এখনও তো দেখছি ভাইয়াও আমার পিছনে পড়েছে। জীবন ফোন তুলে বলল, হ্যাঁ ভাইয়া। জীবন কথা শেষ করার আগেই ওপাশে রামিমের ভীত গলা শোনা গেল। কোথায় ছিলি তুই? কতক্ষণ ধরে তোকে ফোনে ট্রাই করছি। কী করছিলি? কী হয়েছে ভাইয়া? শান্ত হও তুমি। তোমার গলায় এমন শোনাচ্ছে কেন? কোনো সমস্যা হয়েছে? প্রভার পেইন হচ্ছে। আমি কি করব কিছু বুঝতে পারছি না। ওকে হসপিটাল নিয়ে যাব, কাকে জানাবো, কি করব কিছু বুঝতে পারছি না। আমার এই সময় তোকে আমার পাশে চাই ভাই। তুই যত তাড়াতাড়ি সম্ভব চলে আয়। আমার মাথা কাজ করছে না। প্রভার ভীষণ কষ্ট হচ্ছে। আমি ওর কষ্ট সহ্য করতে পারছি না জীবন। জীবনের এখন নিজের উপরে রাগ হচ্ছে। রামিম ভাইয়া সবসময় তার পাশে থেকেছে, আর আজ রামিম ভাইয়ের এমন একটা দিনে সে পাশে নেই। ফোনও তুলেনি। আমি এক্ষুনি আসছি ভাইয়া, এই তো 2 মিনিটের ভিতর আসছি। তুমি ভাবির পাশে থাকো, কোনো চিন্তা করবে না, সব ঠিক হয়ে যাবে। অ্যাম্বুলেন্স কল করেছো? হ্যাঁ, কিন্তু ওরা এখনও অ্যাম্বুলেন্স নিয়ে আসছে না। ওকে, আমি গাড়ি নিয়ে আসছি। গাড়ি করে ভাবিকে নিয়ে হাসপাতালে যাব। তুমি ধৈর্য রাখো, আসছি আমি। তাড়াতাড়ি আয় ভাই। হ্যাঁ হ্যাঁ, আসছি। ফোন রেখে জীবন স্প্রেকে ডাকলো। স্প্রে, আমি বের হচ্ছি। স্প্রে রুমে এসে বলল, কোথায় যাচ্ছেন? ভাবির পেইন হচ্ছে, ভাইয়া কী করবে বুঝতে পারছে না। ভাবিকে নিয়ে হসপিটালে যেতে হবে। আমিও যাবো প্লিজ। যাবে? তাহলে চলো, লেট করো না, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ওখানে পৌঁছাতে হবে। জীবন ড্রাইভ করছে। রামিম স্প্রে প্রভার পাশে বসে আছে। স্প্রে কোলে প্রভার মাথা রাখা। স্প্রে বলছে, কাঁদবেন না ভাবি, এই তো আমরা হসপিটালে চলে এসেছি, কিছু হবে না আপনার, সব ঠিক হয়ে যাবে। একটু ধৈর্য ধরুন ভাবি, আল্লাহকে ডাকুন, উনি সব ঠিক করে দেবেন। রাত 10টায় প্রভার ছেলে সন্তান জন্ম দিল। ফুটফুটে ছোট বাচ্চা প্রভার কোল আলো করে এই দুনিয়াতে এলো। রামিম ছেলেকে দেখে সাথে সাথে নার্সকে জিজ্ঞেস করলো, আমার ওয়াইফ কোথায়? ও ঠিক আছে তো? জি, উনি ঠিক আছেন। ওনাকে ক্যাবিনে শিফট করা হয়েছে। আপনারা এখন ওনার সাথে দেখা করতে পারেন। রামিম দৌড়ে প্রভার কাছে চলে গেল। স্প্রেয়ার কোলে ছোট বাচ্চা। স্প্রেয়াকে কোলে নিয়ে পাথর হয়ে গেল। অন্যরকম একটা অনুভূতি কাজ করছে তার মাঝে। মা হওয়ার আনন্দ যে সে অনুভব করতে পারছে। জীবন স্প্রেয়ার পাশে এসে দাঁড়ালো। স্প্রেয়ার ঠোঁটে হাসি, কিন্তু হাত কাঁপছে। জীবন বাবুর দিকে তাকালো। নিষ্পাপ একটা শিশু খুঁটিয়ে তাকে দেখছে। জীবন স্প্রেয়ার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, আমারও এমন একটা ফুটফুটে মেয়ে চাই স্প্রেয়া। আমরা এমন একটা বাচ্চার বাবা মা হব। স্প্রেয়া জীবনের মুখের দিকে তাকিয়ে হেসে তার বুকে হেলান দিয়ে দাঁড়ালো। রায়হান নূপুরের ব্যাপারে সব কিছু জেনে গেছে। নূপুর আগে একটা ছেলেকে ভালোবাসতো, আর সেই ছেলের জন্যই কিছুদিন আগে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। এটা জানার পর রায়হানের বাবা মা নূপুরের বাসায় এসে ওর বাবা ভাইদের অনেক কথা শুনিয়ে যায়। নূপুরের সামনে ওর বাবা মাকে অপমান করে, এঙ্গেজমেন্ট ভেঙে দিয়ে আংটি ফেরত দিয়ে যায়। ওরা চলে যাবার পর নূপুরের বড় ভাই নূপুরের সামনে এসে দাঁড়িয়ে বললেন, আজ খুশি হয়েছিস তো তুই? এবার তোর মন ভরেছে। লোকে আমাদের বাসায় এসে তোর জন্য আমাদেরকে অপমান করে যায়, এটা দেখে তোর মনে শান্তি হচ্ছে তো? ছোট থেকে এত ভালোবাসা দিয়ে তোকে বড় করার এটাই প্রতিদান দিলি আমাদের? আমরা এটারই যোগ্য ছিলাম। নূপুর ভাইয়ের কথা শুনে কাঁদছে। ভাইয়া চলে গেল। ভাবিও আজ তাকে কথা শোনাতে পিছু পা হলো না। কখনো তোমাকে ননদ মনে করিনি, সবসময় নিজের ছোট বোনের মতো দেখেছি। তোমার সব আবদার পূরণ করার চেষ্টা করেছি, শেষে তুমি আমাদের সাথে এমনটা করলে। আরে নিজের কথা নাই বা ভাবতে, একবার তোমার ভাইয়েদের কথা তো ভাবতে পারতে। ওরা সবাই তোমাকে কতটা ভালোবাসে তা জানো তুমি? তোমার জন্য আজ বাইরের মানুষ ওদেরকে অপমান করে চলে গেল। ওরা কতটা কষ্ট পেয়েছে বুঝতে পারছো তুমি? তোমার মতো মেয়ের সত্যি বেঁচে থাকার কোনো অধিকার নেই। ভাবিও চলে গেল। নূপুর রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। প্রভার বাচ্চাকে দেখার জন্য তার শাশুড়ি আর আরশি এসেছে। তার শ্বশুর আসেনি। জীবন আর স্প্রিয়াও এসেছে। আজ সবাই অনেক খুশি। তবে আরশি, স্প্রিয়া আর জীবনকে একসাথে দেখে খুশি হতে পারছে না। এখানে আসার পর থেকে স্প্রিয়া বাবু কোলে নিয়ে বসে আছে। প্রভা বলল, কি বাচ্চাদের অনেক ভালোবাসা মনে হচ্ছে। তা নিজেরা কবে একটা বাচ্চা নিবে? আমাদেরও তো চাচা চাচি হতে ইচ্ছে করে বলো। স্প্রিয়া লজ্জা পেয়ে বলল, আল্লাহ চাইলে খুব শীঘ্রই হতে পারবেন ভাবি। সত্যি বলছো? মেয়ে হলে কিন্তু আমার দেওয়ার নাম রাখতে হবে, নাহলে আমি খুব রাগ করব। স্প্রিয়া এসে মাথা নাড়িয়ে বলল, আচ্ছা। রামিম আরশির সাথে কথা বলার জন্য সুযোগ খুঁজছে। এতক্ষণে সে সুযোগ পেয়ে গেল। আরশিকে টেনে বেলকনিতে নিয়ে এলো। এর দিকটায় কেউ নেই। কী হয়েছে ভাইয়া, আমাকে এভাবে টেনে নিয়ে এলে কেন? এখানে আমার কী কাজ? তোকে একটা কথা বলবো আরশি, তুই আমার বোন হতে পারিস ঠিকই, কিন্তু কখনো তুই আমাকে ভাই মনে করিসনি। তুইও বাবার মতোই হয়েছিস। এসব কি বলছো ভাইয়া? আমি বোন হয়ে ভাইয়াকে ভাই মনে করি না? তুমি বলতে চাইছো আমি তোমাকে ভালোবাসি না? ভালোবাসিস কি বাসিস না তা তা তুই জানিস। আমি কিন্তু তোকে সত্যি অনেক ভালোবাসি।
তাই ভাইয়ের অধিকার নিয়ে তোর সামনে দাঁড়িয়েছি। তোকে কিছু কথা বলতে চাই, বলো কি বলবে। জানি না তুই কী চাস বা কী করছিস, আমি এটুকুও জানি তুই জীবনকে পছন্দ করিস, কিন্তু আরশি দেখ, জীবনে তো বিয়ে হয়ে গেছে, সে এখন স্পেয়ার স্বামী, তুই চাইলেও আর জীবনকে পাবি না। তাই তোর কাছে আমার একটা অনুরোধ, তুই জীবনকে ভুলে যা, ওদের জীবন থেকে দূরে সরে যা, জীবন আর স্পেয়াকে একসাথে ভালো থাকতে দে। আর সে বুঝতে পারছে না সে কি বলবে। রামিম আবার বলল, এসব করে তুই শুধুই কষ্ট পাবি। এভাবে জোর করে কারো ভালোবাসা পাওয়া যায় না। কখনো কেউ কাউকে জোর করে পেয়েছে শুনেছিস কখনো? তুইও এসব করে জীবনকে পাবি না, অবশেষে দেখবি তোর পাশে কেউ নেই। তোর কাছের মানুষগুলো তোকে ভুলে বুঝে ছেড়ে চলে যাবার আগে তুই নিজেকে শুধরে নে বোন। ভাইয়া, তুই যার কথায় এসব করছিস তাকে আমি খুব ভালো করে চিনি। যে নিজের স্বার্থের জন্য নিজের ভাইকে পর্যন্ত ছাড়েনি, সে কী করে তোর ভালো চাইবে বল। বাবা ছোট চাচাকে আরশি কথা শেষ করার আগে বলল, তুইও জেনে রাখ আমাদের বাবা কেমন। অবশ্য ওই লোকটাকে বাবা বলতে এখন আমার ঘৃণা লাগে, ও কারো বাবার ডাক শোনার যোগ্য না। আমি কিছু বুঝতে পারছি না ভাইয়া, আমার কথা শুনলে সব বুঝবি। আমাদের বাবা নামের ওই লোকটা জীবনকে এতিম করেছে, জীবনের বাবা মা এই লোকটা তার নিজের ভাই আর ভাইয়ের বউকে চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন।